মোদির পক্ষে গদি মিডিয়ার সাফাই, নাছোড় জেন জি। মোদির অবস্থা বেগতিক। আসসালামু আলাইকুম দর্শক, কেমন আছেন? পুরো সংবাদ বিশ্লেষণ ও তথ্য পর্যালোচনায় বরাবরের মতোই আছি আমি, এস জে রতন। শেষ পর্যন্ত দেখতে থাকুন আজকের পর্বটি। নিশ্চয়ই হয়তো আপনার মনের কথাটি আমরা বলতে যাচ্ছি। চেঞ্জ টিভির আন্তর্জাতিক চোখ, আপনাদেরই অনুষ্ঠান। মোদি যে কোনো সময় পালিয়ে যাবে, এই কথা শুনে মনে হতে পারে এটা আবার কেমন কথা। আচ্ছা, হাসিনা যে ২৪ সালের ৫ আগস্টে দুপুরের একটু আগেই পালিয়ে যাবার সকল প্রক্রিয়া শেষ করলো এবং পালিয়ে গেল, এই বিষয়টা কেউই আন্দাজ করতে পেরেছিল? হাসিনা এমন কোনো বর্বর ও অমানবিক ব্যবস্থা গ্রহণ বাকি রাখেনি ক্ষমতা আঁকড়ে রাখতে, যাতে করে বোঝা যাচ্ছিল যে হাসিনা এত সহজেই তার দলবল সহ এভাবে পালানোর চিন্তা করছে। বিস্ময়কর হলো, হাসিনার রাজনৈতিক দলের পাড়া মহল্লায় এমন কোনো সংগঠন বা কমিটি ছিল না যেখান থেকে কোটি কোটি মানুষ হাসিনার পক্ষে নেমে যাওয়া অসম্ভব ছিল। কিন্তু কোনো কিছুই কাজ করেনি, সব স্তব্ধ ও ফ্রিজ হয়ে গিয়েছিল। যখন লুটতরাজ, খুন ও অন্যায়ের বিরুদ্ধে আপামর জনগণের তীব্র স্রোত নেমে আসে, তখন আর কোনো কমিটি, সংগঠন ও দলীয় লোকজন কিছুই কাজে আসে না। এটাই সিস্টেম, এটাই তখন বাস্তব হয়ে সামনে আসে। মোদির ক্ষেত্রে তাই ঘটবে। একটি ছোট্ট কোটা আন্দোলনের মতো দুর্বার বিপ্লব যেভাবে ঘটেছিল, ঠিক একই রকম ভাবে মোদিরও সময় প্রায় ঘনিয়ে এসেছে পালিয়ে যাবার। যদিও মোদির গদি মিডিয়া সেই হাসিনার মতো করেই তার পক্ষেই সাফাই গাইছে, কিন্তু সোশ্যাল মিডিয়া সোচ্চার, যা কিনা গণমানুষের মনের কথা ও দাবির বিষয়টি ব্যক্ত করছে। এর প্রেক্ষিতেই মোদির অবস্থা এখন বেগতিক। নৈতিক সাহসের প্রত্যক্ষদর্শী হওয়া এক অসাধারণ অনুভূতি, আর এর সঙ্গে যে আবেগ যুক্ত থাকে তা প্রায়শই এক অদম্য ক্ষোভ। ভারতের তরুণ সমাজ আজ রাজপথে। তারা নির্বাচিত একটি সরকারের কাছ থেকে জবাবদিহি দাবি করছেন। তবে এই আন্দোলনে সবচেয়ে বেশি নজর কেড়েছে যে বিষয়টি, সেটি হচ্ছে ভারতের মূলধারার সংবাদ মাধ্যমের বড় একটি অংশের প্রতি তরুণদের তীব্র ক্ষোভ, ঘৃণা ও অবজ্ঞা। কিছু সংবাদ মাধ্যমের চাটুকারিতাকে ব্যঙ্গ করে তৈরি স্ল্যাম পোয়েট্রি, অর্থাৎ আবৃত্তি থেকে শুরু করে এমন সব পোস্টার তরুণদের বিক্ষোভে শোভা পাচ্ছে, যেখানে ক্ষমতাসীন রাজনীতিবিদদের সঙ্গে অনেক সাংবাদিকের তথাকথিত ঘনিষ্ঠ সম্পর্ক নিয়ে রসিকতা করা হচ্ছে। ভারতের চলমান ছাত্র আন্দোলন অতীতের অন্যান্য বিক্ষোভের চেয়ে স্পষ্টত আলাদা, কারণ এখানকার তরুণ শিক্ষার্থীরা মোদী সরকার এবং মূল ধারার সংবাদ মাধ্যমের মধ্যকার অশুভ আঁতাতের দিকে সরাসরি আঙুল তুলছেন। এবার তরুণদের আন্দোলনে যন্তর মন্তর সহ ভারতের বিভিন্ন এলাকায় নির্দিষ্ট কিছু সংবাদ মাধ্যমের কর্মীদের প্রতি শিক্ষার্থীদের তীব্র ক্ষোভ লক্ষ্য করা গেছে। তারা ওই সব সংবাদ মাধ্যমের কর্মীদের উদ্দেশ্য করে নানা স্লোগান দিয়েছেন, তাদের প্রতি কটাক্ষ করেছেন। এমনকি কোনো কোনো জায়গা তাদেরকে বিক্ষোভ স্থল থেকে সরিয়ে দিয়েছেন তরুণেরা। মূলধারার বা ঐতিহ্যবাহী গণমাধ্যম বলতে সাধারণত প্রতিষ্ঠিত সংবাদপত্র ও টিভি নিউজ চ্যানেলগুলোকে বোঝায়। ভারতে এমন সংবাদ মাধ্যম প্রচুর রয়েছে। সর্বশেষ হিসাব অনুযায়ী ভারতে প্রায় ৯০০টি বেসরকারি স্যাটেলাইট টেলিভিশন চ্যানেল সম্প্রচারে রয়েছে, যার প্রায় অর্ধেকই সংবাদ পরিবেশন করে থাকে। গদি মিডিয়া বৈশ্বিক শব্দকোষে জায়গা করে নিচ্ছে। সত্যি বলতে, ভারতের তরুণ সমাজের ক্ষোভের বড় অংশটি টেলিভিশন নিউজ চ্যানেলগুলোর ওপর গিয়ে পড়েছে। গদি বা লেজ গুটিয়ে থাকা পোষা মিডিয়া শব্দটি এখন আন্তর্জাতিক পরিমণ্ডলেও ব্যবহৃত হচ্ছে। তবে এই লড়াইয়ের নেতৃত্বে রয়েছে এমন এক প্রজন্ম যাদের টিভি নিউজ দেখার প্রতি কোনো আগ্রহ নেই, আবার নিয়মিত সংবাদপত্র পড়ার অভ্যেসও নেই। বর্তমানে ভারতে 18 থেকে 24 বছর বয়সী তরুণদের অর্ধেকের বেশি বলছেন সংবাদ পাওয়ার ক্ষেত্রে সামাজিক যোগাযোগ মাধ্যমই তাদের প্রধান উৎস। তাহলে গত 12 বছরের প্রতিবেদন ও টেলিভিশন খবরের বিরুদ্ধে এই আন্দোলনে কেন তারা এত সোচ্চার? এর একটি উত্তর হতে পারে, বেশিরভাগ তরুণী মূলত সোশ্যাল ফার্স্ট
বা সামাজিক যোগাযোগ মাধ্যম নির্ভর। খবর জানা, খবর নিয়ে আলোচনা করা বা এতে আগ্রহ তৈরি হওয়া, এসবই ঘটছে ইনস্টাগ্রাম, ইউটিউবের মতো তৃতীয় পক্ষের প্ল্যাটফর্মগুলোর মাধ্যমে। আগের প্রজন্মের মতো টেলিভিশনের প্রতি তাদের কোনো টান নেই, কিংবা টিভির সংবাদ উপস্থাপকদের অর্থাৎ অ্যাঙ্করদের প্রতিও কোনো অন্ধভক্তি নেই। অথচ ভারতে দীর্ঘদিন ধরে এই সংবাদ পাঠকেরা সুপারস্টারের মর্যাদা ভোগ করেছেন। মাঠে রিপোর্ট করার সময় লোকজন তাদের চারপাশে ভিড় জমাতো। একই টিভি সাংবাদিকদের সঙ্গে সেলফি তুলতে বা অটোগ্রাফ নিতে লাইন ধরে দাঁড়াতো। কিন্তু তরুণ দর্শকরা সামাজিক মাধ্যমমুখী, তারা খবর পরিবেশনে সততা এবং জবাবদিহিতা দাবি করে। সাংবাদিকতার মুখোমুখি হওয়া ও মেনে নেয়ার মতো অন্য জটিল কারণটি হলো জনগণ ও সাংবাদিকতার মধ্যকার চুক্তি বা বিশ্বস্ততার ভাঙন। তরুণেরা কেবল তাদের সবচেয়ে স্পর্শকাতর বিষয়গুলো, যেমন বেকারত্ব, জীবনযাত্রার ব্যয় বৃদ্ধি এবং সামাজিক কল্যাণমূলক ব্যবস্থার অভাবের মতো সংবাদ পুরোপুরি চেপে যেতেই দেখেনি, বরং বছরের পর বছর ধরে যেসব নিউজ চ্যানেলের কাজ ছিল জনগণের দাবি তুলে ধরা, তারা উল্টো জনগণের সেই চাওয়া পাওয়াকে পদ্ধতিগতভাবে বিতর্কিত বা ছোট করেছে। অনেক টেলিভিশন চ্যানেল তাদের বুলেটিনে মিথ্যা তথ্য দিয়ে বলেছিল কোনো করোনা সংকট ছিল না, শিক্ষার কোনো জরুরি সংকট ছিল না। অথচ অধিকাংশ শিশু যে অনলাইন শিক্ষার নাগালই পায়নি, সেটার স্পষ্ট প্রমাণ থাকা সত্ত্বেও প্রায় 2 বছর ভারতের বেশিরভাগ স্কুল বন্ধ ছিল। এখন আবার এসব টিভি চ্যানেল বলতে শুরু করেছে দেশে কোনো চাকরির সংকটও নাকি নেই। অথচ তরুণ শিক্ষার্থীরা ব্যর্থ শিক্ষা ব্যবস্থা আর জালিয়াতিতে ভরা পরীক্ষা পদ্ধতি পেরিয়ে শেষমেশ চাকরির বাজারে গিয়ে হোঁচট খাচ্ছেন। সংবাদ মাধ্যমকে, বিশেষ করে ভারতের টিভি চ্যানেলগুলোকে সততার সঙ্গে জবাব দিতে হবে। গত 1 দশকে এসব মূল সমস্যার খবরের পেছনে তারা কতটা সময় বরাদ্দ রেখেছিল। তাই ভারতের সব বয়সের মানুষের মধ্যে অর্ধেকেরও বেশি যে প্রায়শই খবর দেখা এড়িয়ে চলেন, তাতে অবাক হওয়ার কিছু নেই। এক তরুণ ভারতীয় প্রশ্ন তুলতেই পারেন, আজকের খবর আমার জীবন আর আমার চাহিদার কথা কি বলছে? সত্যি বলতে কি বা বলছে? অন্যদিকে সামাজিক যোগাযোগ মাধ্যমগুলো বহু তরুণের জন্য এক উর্বর ও পরিচিত ক্ষেত্র হয়ে উঠেছে। বর্তমান আন্দোলনে শক্তিশালী ভিডিও, মিম এবং আরো নানা কন্টেন্ট রাজপথে নেমে আসা তরুণ আন্দোলনকারীদের ক্ষোভকে সংক্ষেপে তুলে ধরছে এবং বহুগুণ বাড়িয়ে দিচ্ছে। সামাজিক যোগাযোগ মাধ্যম ও এর নিজস্ব ভাষা তরুণদের মজ্জাগত। তারা এর সঙ্গেই বড় হয়েছে এবং কিভাবে এটি কার্যকরভাবে ব্যবহার করতে হয় তা তাদের চেয়ে ভালো আর কেউ জানে না। গত 1 দশকের প্রতিবেদনগুলোতে কি কোনো নিরপেক্ষতা ছিল? এখন অনেক অভিজ্ঞ সাংবাদিক তরুণ শিক্ষার্থীদের প্রতি অনুনয় জানিয়ে বলছেন, রাজনীতিকে আলাদা রাখুন। কিন্তু ভারতের মূলধারার সংবাদ মাধ্যমের কাছে সেই একই প্রশ্ন ফিরিয়ে দেওয়ার পূর্ণ অধিকার ভারতের তরুণদের রয়েছে। গত 1 দশকের প্রতিবেদনে কি এমন কোনো নিরপেক্ষতা ছিল যা কোনো এক পক্ষের দালালি না করার পরীক্ষায় টিকে থাকতে পারে? ভারতের পরবর্তী প্রজন্ম তাদের অর্থনৈতিক ভবিষ্যৎ নিয়ে যে উদ্বেগ অনুভব করছে, তা তুলে ধরার বা তা প্রকাশের কোনো চেষ্টা কি করা হয়েছিল? আসলে কার কাছে সাংবাদিকতার জবাবদিহি করা উচিত, আর সাধারণ মানুষের জন্য সেই জবাবদিহি চাওয়ার সুযোগটাই বা কোথায়? 2012 সালের জানুয়ারি থেকে 2024 সালের ফেব্রুয়ারির মধ্যে ভারত জুড়ে 805 বার সরকারের পক্ষ থেকে ইন্টারনেট বন্ধের ঘটনা ঘটেছে, যা এখন পর্যন্ত বিশ্বের সবচেয়ে বেশি ইন্টারনেট বন্ধের রেকর্ড। 2025 সালেও ভারতে 65 বার ইন্টারনেট বন্ধ করা হয়েছে, যা এখনো বিশ্বের শীর্ষ ইন্টারনেট বন্ধকারী দেশগুলোর মধ্যে অন্যতম। যদি কোনো ভিন্নমত বা সমালোচনা দেখা যায়, তবে এই ইন্টারনেট বন্ধের সংখ্যা থেকেই তা পরিষ্কার, টিভি নিউজ চ্যানেলে নয়, বরং দ্রুত প্রবাহিত, নিত্য পরিবর্তনশীল ইন্টারনেটে মানুষের চোখ ছিল। তরুণ শিক্ষার্থী ও ক্ষমতাসীন সরকারের মধ্যকার এই সংঘর্ষ হয়তো চলতে পারে, আরো তীব্র হতে পারে, কিংবা মিটেও যেতে পারে। তবে সবচেয়ে বড় বিশ্বাসের ফাটল ধরেছে গণমাধ্যমের সেই অংশটির সঙ্গে, যাদের হাতে আজ পথে নামা ওই তরুণ শিক্ষার্থীদের চেয়ে অনেক বেশি ক্ষমতা, সুযোগ ও নিরপেক্ষ খবর প্রচারের প্ল্যাটফর্ম রয়েছে। জনগণ ও সাংবাদিকতার মধ্যকার এই ভাঙা চুক্তি জোড়া লাগাতে ভারতীয় সাংবাদিকতা এখন কোন দিকে মোড় নেয়, তার উপরই নির্ভর করছে ভারতের সংবাদ ব্যবস্থার ভবিষ্যৎ। ভারতের গণমাধ্যম শেষ পর্যন্ত কি বেছে নেবে, আর এই তরুণ প্রজন্মের দর্শকেরাই বা কাকে বেছে নেবে, সেটাই এখন দেখার বিষয়।
ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী গেল বৃহস্পতিবার গভীর রাতে জাতির উদ্দেশ্যে একটি ভিডিও বার্তা দিয়েছেন। ভিডিও বার্তায় মোদী বলেছেন, প্রশ্নপত্র ফাঁস রোধে কঠোর নতুন আইন আনা হচ্ছে। এই আইনের একটি খসড়া তিনি ইতিমধ্যে হাতে পেয়েছেন। শুক্রবার মন্ত্রিসভার বৈঠকে খসড়াটি নিয়ে আলোচনা হয়েছে। ভারতে নিট প্রশ্নপত্র ফাঁসে জড়িত ব্যক্তিদের বিচার দ্রুত আদালতে করার আশ্বাস দেওয়ার কয়েক ঘন্টার মাথায় জাতির উদ্দেশ্যে মোদী এ ভিডিও বার্তা দেন। তবে বিচার দ্রুত করার বিষয়ে মোদীর এ আশ্বাস আমলে না নিয়ে আন্দোলনরত ককরোচ জনতা পার্টি সিজেপি জানিয়ে দেয়, শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানকে পদত্যাগ করতেই হবে। ভিডিও বার্তায় মোদী বলেন, বন্ধুরা, আমি ভালোভাবেই জানি যে প্রশ্নপত্র ফাঁস কোনো ছোটখাটো বিষয় নয়। এতে লাখ লাখ শিক্ষার্থী ও তাদের অভিভাবকেরা চরম মানসিক কষ্টে পড়েন। এ কারণে এসব ঘটনার পর গত ২.৫ মাসে নানা পদক্ষেপ নেওয়া হয়েছে। জড়িত ব্যক্তিদের গ্রেপ্তার করা হয়েছে। তারা বর্তমানে কারাগারে। মোদী আরো বলেন, নিরলসভাবে গভীর রাত পর্যন্ত কাজ করে সংশ্লিষ্ট বিভাগগুলো ইতিমধ্যে তার কাছে একটি খসড়া প্রস্তাব জমা দিয়েছে। এ খসড়ায় দ্রুত বিচার আদালত গঠন সহ কঠোর শাস্তির বিধান রাখা হয়েছে। শুক্রবার মন্ত্রিসভার বৈঠকে খসড়াটি নিয়ে আলোচনাও হয়েছে। মন্ত্রিসভার সহকর্মীদের পরামর্শ যুক্ত করে খসড়াটি চূড়ান্ত করা হবে। যত দ্রুত সম্ভব বিলটি পার্লামেন্টে পাশ করার চেষ্টা করা হবে। দর্শক, শেষ করছে আজকের মতো। এতক্ষণ ধৈর্য ধরে পুরো আয়োজনে থাকার জন্য অনেক ধন্যবাদ। শুভকামনা অহর্নিশ। চেঞ্জ টিভি.প্রেস, এক ফোঁটা হলুদও নেই।